ভাইয়ের বিয়ের সাজগোজ, মেহেন্দি এবং তার সাথে আমার ননদের নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। প্রায় 2 মাস আগে থেকেই মনে মনে একটা প্রস্তুতি নিয়েছিলাম, ভাইয়ের বিয়ের দিন কি শাড়ি পরবো, কিভাবে সাজবো, কি গহনা পরবো। কিন্তু যখন ফাইনালি সেই দিনটা আসলো, আমি না পুরোই কনফিউজড হয়ে গেছিলাম। শাড়িটা নিয়েছিলাম মাসখানেক আগে। তখন তো ভেবেছিলাম শাড়িটার সাথে কোনো কুন্দন টাইপের জুয়েলারি পরবো। একটা পেজ থেকে কিছু জুয়েলারি পাঠানোরও কথা ছিল, তবে তারা হয়তো ভুলে গিয়েছে অথবা সময় করে উঠতে পারেনি, তাই হয়তো জুয়েলারিগুলো আর পাঠায়নি। তো ওই মুহূর্তে আমি কি করব কিছুই না বুঝতে পেরে আমাদের অ্যানিভার্সারির জন্য তোমাদের দাদা ভাই যে জুয়েলারিগুলো আমাকে গিফট করেছিল সেইগুলোই পরে নিয়েছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে গেলাম বিয়ে বাড়িতে। এখানে গিয়েই প্রথমে দেখা হলো আমার দাদার মেয়ের সাথে। ও আবার আমাকে বলল, পিসিমণি তুমি কি ভিডিও করছো? তাহলে দাদুর সাথে আমাকে একটা ভিডিও করে দাও এবং তোমার ব্লগে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবে। তো তার জন্য আমার বাবার সাথে ওর আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর সোজা চলে গেলাম নতুন বউকে দেখার জন্য। গিয়ে দেখি আমার মিষ্টি ভাইয়ের বউটা বান্ধবীদের সাথে নিয়ে ছবি তুলছে। তাই ওকে আর আলাদা করে ডিস্টার্ব করলাম না। আমি বসে পড়লাম একটা চেয়ার নিয়ে। সাথে আমার পাশে আমার শ্বশুরমশাইও বসলো। ওই মুহূর্তে আবার জলখাবার দিয়ে গেল মেয়ে বাড়ির তরফ থেকে। এখানে সোনাই আবার ওর দাদুকে বলছিল, আমি ভিডিও করছি, তুমি মায়ের বন্ধুদেরকে একটু হ্যালো বলে দাও তো। তো বাবা আবার হাত নাড়িয়ে একটু হাই করে দিল। ভাইয়ের বিয়ের দিন খুব বেশি ভিডিও ক্লিপ আর নিতে পারিনি, তাই এটুকুর মধ্যেই শেষ করলাম। এরপর চলে যাচ্ছি পরের দিন। এই দিনকে আবার আমি একজন মেহেন্দি আর্টিস্টকে হায়ার করে এনেছি সেই কাটোয়া থেকে। এবার নিশ্চয়ই তোমরা অনেকেই ভাবছো, সোনাই তো এত ভালো মেহেন্দি পরাতে পারে, তাহলে কেন আবার আলাদা করে আমি মেহেন্দি আর্টিস্ট বলতে গেলাম। আসলে ব্যাপারটা তো এমন হয়েছিল, সোনাই এবং মা তো অনেকদিন আগেই কোচবিহার চলে গেছে এবং ওদের বাড়ি ফেরার কথা ছিল বিয়ের আগের দিন। যার জন্যই আমি মেহেন্দি আর্টিস্ট বুক করে রেখেছিলাম, কারণ মেয়েটা এতটা পথ জার্নি করে আসবে, ওর আর সেই এনার্জিও থাকবে না। আর আমার সাথে সাথে ওরও একটু মেহেন্দি পরা হবে। তবে আমার এই মেহেন্দি আর্টিস্টের প্রচুর বুকিং থাকায় বিয়ের আগের দিন, অর্থাৎ যেদিন সবাই মেহেন্দিটা পরে বেসিক্যালি, সেদিন আর ওকে বুক করতে পারিনি। তাই ভাবলাম বিয়ের দিনের জন্য অত মন খারাপ করে লাভ নেই, বিয়ের পরের দিনই না হয় 2 হাত ভর্তি করে মেহেন্দি পরবো। এবং ভাইয়ের রিসেপশনের দিন জানো তো আমাদের আবার বিবাহবার্ষিকী ছিল। জানো তো আমার বিয়ের সময় কিন্তু এইরকম ব্রাইডাল মেহেন্দি টেহেন্দি ছিল না। আর এখনকার দিনের ব্রাইডদের যখন দেখি নিজের বিয়ের দিন একদম 2 হাত ভর্তি করে মেহেন্দি পরছে, আমারও না খুব মনে হয় যে আমাদের একবার বিবাহবার্ষিকী করি এবং এইভাবেই আমি সাজি। তবে সেটা তো আর হয়ে ওঠেনি। কিন্তু এই বছরের আমাদের বিবাহবার্ষিকীটা জানো তো কোইন্সিডেন্টলি একেবারে ভাইয়ের রিসেপশনের দিনই পড়েছিল। যার জন্য ভাবলাম একটু হাতে সেমি ব্রাইডাল টাইপের মেহেন্দি করে নিই। একেবারে ভাইয়ের রিসেপশন সাথে আমাদের বিবাহবার্ষিকী, দুটো অনুষ্ঠানের জন্যই বেশ ভালো চলে যাবে। তো এবারে চলো বলি যে আজকের ক্যাপশনের এই কথাটা আমি কেন বলেছি। আসলে আমাদের বাড়িতে তো দুটো গাড়ি রয়েছে, একটা আমার বাবার রয়েছে এবং আরেকটা তোমাদের দাদাভাই রিসেন্ট কিনেছে। তবে আমার কপালটা এতটাই খারাপ, আমার গাড়িতে উঠলেই না ভমিটিং হয়। তো ওই দিনও বিয়ে বাড়িতে যাওয়ার সময় বাবা বলছিল, ড্রাইভার বলি গাড়িতে যাবি তো? আমি তো সোজাসাপটা না করে দিয়েছি, আমি গাড়িতে কিছুতেই যেতে পারবো না। বাবা কিছুক্ষণ আমাকে বকাঝকা করলো যে তোদের জন্য আমি কোথাও যেতে পারি না, গাড়িটা করে পড়েই থাকে। তো যার জন্য বাবাকে আবার এতটা দূর পথ বাইক নিয়ে যেতে হলো এবং তার সাথে আমার শ্বশুরমশাইকেও যেতে হয়েছিল। বেচারার এমনিতেই শরীর খারাপ, তবে আমার মুখের দিকে তাকিয়ে, যেহেতু আমি বিয়েবাড়ি যেতে একটু ভালোবাসি, তার জন্য সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে আবার আমাকে নিয়ে ছুটলো। সোনাই গেছিল বাবার বাইকে করে এবং আমি ওই বাড়ির বাবার বাইকে করে গিয়েছিলাম। আর একটা কথা তোমাদের বলাই হয়নি, তাতাই কিন্তু যায়নি। সেদিন ছিল বুধবার এবং ওর টিউশন থাকে না সকালবেলা। তো আগের দিনই ও আমাকে বলে রেখেছে, আমি কিন্তু বিয়েবাড়ি কিছুতেই যাব না। আমি সারারাত পড়ে পড়ে ঘুমাবো আর পরের দিন আমার স্কুলও নেই, টিউশনও নেই। একদম সকালে কিন্তু একটু আমাকে ডাকবে না। কারণ তাতাই না ঘুমোতে ভীষণ ভালোবাসে। ওই দেখো আরো একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি। আমার যে আজকের মেহেন্দি আর্টিস্ট এত সুন্দর যে আমাকে মেহেন্দি করে দিল, ওনার নামটা হলো জয়িতা। ওনার কন্টাক্ট নাম্বার আমি এখানে স্ক্রিনে শেয়ার করে রাখলাম এবং ওর পেজটাকে আমি মেনশন করে দেব কমেন্টে, তোমরা একবার দেখে নিও। আর ও কাটোয়া থেকে এসেছে বলে এটা ভেবো না যে ও কাটোয়া বা আমাদের এইটুকুতেই বুকিং নেয়।
ও কিন্তু কলকাতা, বর্ধমান, দুর্গাপুর সব জায়গাতেই মোটামুটি বুকিং নেয়। তোমরা যারা নিজের স্পেশাল দিনে নিজেকে আরো একটু সাজাতে চাইছো, তাহলে অবশ্যই কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। জানো তো ওই দিনই আবার আমার ননদের নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানের নেমন্তন্ন ছিল। কিন্তু মেহেন্দি পড়তে পড়তে এতখানি দেরি হয়ে গেছিল, আমি আর চেঞ্জ করার সময়ই পাইনি। খুব ইচ্ছে ছিল একদম শাড়ি পরে পরিপাটি করে সেজেগুজে আসবো, কিন্তু মেহেন্দিটা ভালোভাবে শুকায়নি বলে আর চেঞ্জ করতে পারলাম না, আর সাজগোজও হলো না। তো ওইভাবেই চলে আসলাম। আর এখানে এসে দেখি আমার ননদ তার বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে। বিশেষ করে কিচেনের জায়গাটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। আমার মনে হয় কোনো বাড়ির ঠাকুর ঘর এবং তার সাথে রান্নাঘর, এই দুটো জায়গা যদি সুন্দর গোছানো এবং পরিপাটি থাকে, তাহলে সেই বাড়ির অ্যাটমসফিয়ার এমনিতেই সুন্দর থাকে এবং তার সাথে সেখানে থাকা মানুষজনদের মনও ভালো থাকে। তো চলো এবারে ননদের গোটা বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। বাড়িতে ঢুকেই প্রথমে রয়েছে ছোট একটা বারান্দা এবং তার পাশেই রয়েছে গেস্টদের বসার জন্য ছোট একটা রুম, এবং তার সাথে নিচে দুটো বেডরুম রয়েছে, একটা কিচেন রয়েছে এবং তার সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। যদিও আমি এখনো সঠিকভাবে জানি না, তবে আমার দেখে যেটা মনে হলো যে এখানে এখন ঠাকুরের সিংহাসন রাখা হয়েছে, ওটা হয়তো পরে ঠাকুর ঘরই করা হবে। এরপর সিঁড়ি দিয়ে সোজা চলে গেলাম দোতলায়। ওপরে আবার দেখলাম 3টে বেডরুম রয়েছে, সাথে ছোট একটা স্টাডি রুম রয়েছে। আমার ওর বাড়ির ডিজাইনটা বেশ ভালো লেগেছে। জানি না আমার বাড়িটা কবে কমপ্লিট হবে, আমারও ইচ্ছে রয়েছে ওর মতন করে আমার বাড়িটাকে সাজাবো। তো বাড়িটা ঘুরে দেখা হয়ে গেছে, এরপর চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তবে এই দিন আরো একটা মুশকিলে পড়েছিলাম, আমার 2 হাতেই যেহেতু মেহেন্দি পড়া ছিল, তো কি করে খাবো এই নিয়ে বড়ই টেনশন ছিল। যার জন্য আবার আমি আইসক্রিমের একটা ছোট চামচ নিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা দিয়ে কোনোভাবেই খেতে পারছিলাম না। তখন তাতাই আমাকে দেখে বলল, চলো মাম্মা আজকে তোমাকে আমিই খাইয়ে দিই। তো নিজেও খাচ্ছিল এবং মাঝে মাঝে আমাকেও খাওয়াচ্ছিল, আর আমি ওই ছোট চামচটা দিয়ে কোনো মতে নিজেও খাওয়ার চেষ্টা করছিলাম। ওই দিনের মেনু কিন্তু অনেকটাই বড় ছিল, তাই খুব বেশি খাওয়া দাওয়া করতে পারিনি। তবে সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে, প্রথমে দিয়েছিল একটা ভেজ কাটলেট এবং এই পনির পাতুরিটা জাস্ট ওয়াও ছিল। তো মোটামুটি সবাই মিলে বেশ ভালো করে খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম বাড়িতে, এবং বাড়িতে এসে দেখি আমার আবার একটা পার্সেল এসেছে, এটাও প্রমোশনের জন্য। তবে পার্সেলটা আনবক্সিং করেই তো আমার চক্ষু একেবারে চড়ক গাছ। তাতাই এবং আমি দুজনেই দেখে বলছি এ তো ডায়মন্ড। তাতাই তো বলছিল, মাম্মা তোমাকে এত দামি ডায়মন্ডের সেটটা কে পাঠালো গো? আসলে এটা শ্রী কালেকশন থেকে আমাকে পাঠানো হয়েছিল। ওদের প্রত্যেকটা জুয়েলারি কালেকশন জাস্ট ওয়াও এবং প্রিমিয়াম কালেকশন কিন্তু। ওদেরও পেজটা আমি ট্যাগ করে দিলাম, সাথে স্ক্রিনে ওদের বুকিং নাম্বারটা দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। টাটা।